একটি মঠ, যাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে অনেক রহস্য। রাতের অন্ধকারে মঠের উপরে কেন একটা রহস্যময় আলো ঘুরে বেড়ায়? কেনই বা সেই মঠে আছে অদ্ভুত কিছু নিয়ম কানুন, যা অন্য কোনো মঠে নেই? সেই রহস্যের সমাধানে দুজন কিশোর কিশোরী জড়িয়ে পড়ে। তারা কি পারবে এই মঠের রহস্যের সমাধান করতে? আসুন শুনে নেওয়া যাক সেই রহস্য। অভীক সামন্তের লেখা আরও অ্যাডভেঞ্চার বই থেকে নাট্য রূপান্তর, লাদাখের মঠ রহস্য। ল্যাপটপটা চালিয়ে আবার বন্ধ করে দিল অর্ণব। মনটা কোনোভাবেই একাগ্র করতে পারছে না। আবার স্মার্টফোনটা দেখে নিল। না, হোয়াটসঅ্যাপেও কোনো রিপ্লাই নেই। এই 3 দিন মেসেজই দেখা হয়নি। তাহলে কি কোনো সমস্যা হলো? যদিও ওখানে অন্য নম্বর নিলে সেই নম্বর চালু করলেও কল করা যেত, কিন্তু ইন্টারনেটের ওয়াইফাই করে অন করলেও তো পুরনো নম্বরেই হোয়াটসঅ্যাপ মেসেজ চালু হয়ে যায়। এখন এই ব্যাপারটা দুটো কারণ হতে পারে। প্রথমত, সুদীপা 3 দিন হোটেলে আসেনি। দ্বিতীয়টা, হয়তো ফোনে চার্জ দেয়নি। কিন্তু দ্বিতীয়টার সম্ভাবনা সব থেকে কম। যদি প্রথমটাই হয়, তবে কেন ও তার কারণ কি? আর দেরি করা যাবে না। তখনই ফোনের অ্যাপ থেকে কলকাতা থেকে দিল্লি হয়ে লের কানেক্টিং ফ্লাইটে পরের দিন ভোর 4:30টায় একটা টিকিট বুক করে নিল ও। ব্যাপারটা একটু খুলে বলা যাক। অর্ণব একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত, আর সুদীপা, অর্ণবের বান্ধবী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিষয়ে পিএইচডি করছে। মেয়ে হলেও সুদীপা বরাবরই একটু ডাকাবুকো ধরনের, আর জেদও ভীষণ রকম। যা বলবে তা করেই ছাড়বে। অর্ণব বলেছিল তার অফিসের কাজের প্রচুর চাপ, ছুটি পড়লে না হয় লাদাখের ট্যুরটা করা যাবে। কিন্তু সুদীপার জেদ, সে অক্টোবর মাসেই যাবে, কারণ ওই সময় বৃষ্টি কম হয়। তাই 0 পয়েন্ট হয়ে চীনের বর্ডারের কাছাকাছি হানলে মনেস্ট্রি দেখতে যাবে। বছরের কেবল 2 মাস পর্যটকদের জন্য খোলা থাকে এই মনেস্ট্রি। মাত্র 10 জন সন্ন্যাসী বা মং থাকেন। কোনো এক অজানা কারণে 10 জনের বেশি মঙ্ক ওখানে থাকতে পারেন না। তাই তাকে ওখানে যেতেই হবে। যদিও ওটাই প্রধান কারণ, তবে তার সঙ্গে অন্যান্য মনেস্ট্রিগুলোও ও ঘুরে দেখে নিতে চায়। তার ট্যুর প্রায় 15 দিনের। তবে সেরকম কিছু না পেলে ও 7 দিনের মধ্যেই ফিরে আসবে বলেছিল। প্রথমে সব ঠিকঠাকই চলছিল। অক্টোবরের 12 তারিখ সুদীপা বেরিয়েছে ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি, সেখান থেকে লে। তারপর 14 তারিখ লে থেকে 15 তারিখ ও হানলে যাবে বলে হোটেল থেকে একটা মেসেজ করেছিল। ও এও জানিয়েছিল যে লেতে কল করার জন্য ভারতীয় সিম কাজ করবে না, তাই আউটগোয়িং কল করার জন্য ওখানে আধার কার্ড দিয়ে একটা নতুন সিম নিতে হয়। তাই করবে বলে ওকে জানালো। তবে সেদিন সন্ধ্যায় লের সিম দোকান বন্ধ ছিল বলে সিম নিতে পারেনি। তাই রাস্তাতেই কোনো দোকান থেকে সিম কিনে অ্যাক্টিভেট করে নেবে ও নম্বরটাও জানিয়ে দেবে। 15 তারিখ সকাল 7টায় ও একটা মেসেজ করে জানালো যে ও হোটেল থেকে বেরিয়ে পড়েছে। জিনিসপত্র হিসেবে গরম জামা কাপড়, অ্যান্টি ভমিটিং ওষুধ, কিছু অ্যান্টাসিড ও আগের দিন দোকান থেকে একটা ছোট অক্সিজেন সিলিন্ডার ও নিতে ভোলেনি। কারণ ওখানে অক্সিজেনের মাত্রা আমাদের এখানের থেকে অনেকটাই কম। তাই যারা লেহতে বেড়াতে যান তাদের ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে গেলে ওখানে একদিন থাকতে হয় ও তারপর বের হতে হয়। সঙ্গে
অক্সিজেন সিলিন্ডার রাখা ভালো। সুদীপা লেহ থেকে একটা বাইক ভাড়া করেছিল, যা ওখানকার অনেক টুরিস্টই করে থাকে। প্রতিদিন 2000 টাকা করে ভাড়া। এসব কিছু ও হোয়াটসঅ্যাপেই জানিয়েছিল। 15 তারিখ সকালে শেষ মেসেজ, আমি বেরোচ্ছি। ব্যাস, তারপর আর কোনো যোগাযোগ নেই। ফোন কোনো কাজে লাগবে না তাই অর্ণব আগেই জানতো, তাই ফোন করে কোনো লাভ নেই। 16-17 তারিখ যখন লাগলো না, তখন 18 তারিখ আর ঠিক থাকতে না পেরে ও বেরিয়ে পড়ল। অফিসে বলল বিশেষ কাজে দিল্লি যাবে, একটা রুটিন চেক আপ। 18 তারিখ দুপুরে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে কিছু খেয়ে নিল, তারপর ফ্লাইট ধরল। মোটামুটি 8 ঘন্টার মধ্যেই লেহতে পৌঁছে গেল। ছোটোখাটো এয়ারপোর্ট, তবে খুব কড়া সিকিউরিটি। পাশেই নতুন বড় আকারের লোহার খাঁচা দিয়ে একটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই অনেক ট্যাক্সি দেখল। তাদের মধ্যে একজনকে বলে একটি ছোট হোটেলে নিয়ে যেতে বলল। রাস্তার দুই ধারে পাহাড়, তবে দার্জিলিং বা সিমলাতে যেমন পাহাড় দেখি সেরকম একদমই নয়। একেবারে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, কোনো গাছপালা নেই। আকাশ একেবারে পরিষ্কার নীল, মাঝে মাঝে সাদা ছোট ছোট মেঘ ভাসছে। অপরূপ দৃশ্য। শহরের দিকে যেতে যেতে ড্রাইভার বলল, ডান দিকে লেহ প্যালেস। 17 শতকে লেহের রাজারা এখানে থাকতেন। দূর থেকে দেখে মনে হলো কেউ যেন পাহাড়ের উপরে মাটির তৈরি রংচঙে কোনো পুতুলের ঘর বানিয়ে বসিয়ে রেখেছে, একটু নাড়ালেই বুঝি পড়ে যাবে। কিন্তু সুন্দরভাবে তা পাহাড়ের খাঁজে খাঁজে বসে আছে। কিছু ক্ষেত্রে আবার তারা যেন পাহাড় থেকে বেরিয়ে আসছে। হোটেলে পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে নিল অর্ণব। সেই সকাল থেকে বেরিয়েছে, সেরকম কিছু খাওয়া হয়নি। এয়ারপোর্টে জিনিসের দামপত্র প্রচুর। এক কাপ কফি 200 টাকা, আর একটু স্ন্যাক্স 150 টাকায় কিনে দুপুরের খাবার খেয়েছিল। রুমে ফ্রেশ হয়ে হাতে গড়া গরম গরম রুটি আর ডিমের ঝোল খেয়ে নিল। তারপর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো কোথা থেকে শুরু করবে। সত্যি কথা বলতে কি, তার যে ঘোরার প্রচুর নেশা তা নয়, কিন্তু সুদীপার দৌড়তেই প্রত্যেকবার ছুটিতে এখানে চলো ওখানে চলো, তার জন্যই যাওয়া। ওই নিয়ে যায়, আর প্রত্যেকবারেই কোনো না কোনো ঐতিহাসিক জায়গায় যাওয়া হয়। যেমন আগের বছর অজন্তা ইলোরার গুহা চিত্র দেখে এসেছিল ওরা। তার আগে সাঁচি সারনাথ গিয়েছিল। যদিও তার আগে কিন্তু ওর কোথাও যাওয়া হয়নি, কারণ সুদীপার সঙ্গে ওর তখন আলাপই হয়নি। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো এসেছিল। এমন সময় হোটেল রুমের ডোরবেল বেজে উঠল। ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতে হোটেলের যে ছেলেটি জল দিয়ে গেছিল দেখলো সে বাইরে দাঁড়িয়ে আছে। ও বলল, কালকে যদি কোথাও যাওয়ার থাকে তাহলে আজকেই পারমিট করিয়ে নিতে হবে। এখানে পারমিট না থাকলে শহরের বাইরে কোথাও যাওয়া যায় না। অর্ণব দেরি না করে ল্যাপটপ খুলে হোটেলের ওয়াইফাই থেকে ইন্টারনেট নিয়ে লাদাখ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে সব জায়গায় পারমিট করে রাখল। কারণ সে জানে না তাকে অন্য কোথাও যেতে হবে কিনা, যদিও তার প্রথম গন্তব্যস্থল হানলে। সন্ধেবেলা অর্ণব লেহ বাজার থেকে ওখানকার একটা সিম নিয়ে নিয়েছিল, যাতে সুদীপার মতো ভুল না হয়। পরদিন সকালে একটা গাড়ি ভাড়া করলো। ড্রাইভার বেশ চটপটে, নাম তাসি নামিয়াল। অর্ণব ঠিক করলো তাকে তাসি বলেই ডাকবে। তাসি বলল, আর আপনি লাদাখ ঘুরতে এসে এত বড় বড় মনেস্ট্রি থাকতে ওখানেই প্রথম যাবেন কেন? কারণ ওখানে তো খুব একটা কেউ যায় না, আর তাছাড়া ওখানে সেরকম কিছু দেখারও নেই। খুব ছোটোখাটো একটা মনেস্ট্রি, আর সরকার থেকে সেরকম রক্ষণাবেক্ষণও হয় না, রাস্তাও তেমন ভালো না।
লেহ থেকে হানলের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। পথে পড়ে দুটো ছোট্ট জনপদ, শ্রে ও হামিস। এরপরে নাওমা হয়ে ডেমচক, ভারতের শেষ জনবসতি। তার পাশেই পাহাড়ের উপর ছোট্ট মনেস্ট্রি হানলে। রাস্তা যথেষ্ট সংকীর্ণ। হোটেল থেকে দেখেছিল 5 ঘন্টা লাগবে, কিন্তু আস্তে আস্তে প্রায় 6 ঘন্টা লেগে গেল। এখানে সন্ধে হয় অনেক পরে, প্রায় 8টার দিকে। তাই দিনের আলো থাকতে থাকতে মনেস্ট্রির নিচের পাহাড়ের ঢালু জায়গাটাতে ওরা পৌঁছলো। তবে একটা সমস্যা দেখা গেল। মঠের মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে আসতেই মোবাইলের টাওয়ারটা হঠাৎ করে চলে গেল। তাসির কথা শুনতে শুনতে অনেকটা সময় কাটলেও মনটা মাঝে মাঝেই আনচান করে উঠছিল। 3 দিন হয়ে গেল, সুদীপার কোনো খবরই নেই, কেমন আছে তাও জানা নেই। তবে এখানে সে আরেকটি খবর পেল যা তার আগে জানা ছিল না। এখানে ভারত সরকার একটি অবজারভেটরি বা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করেছে। এটি ভারতবর্ষের সবথেকে উচ্চতম মহাকাশ গবেষণা কেন্দ্র। আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ লাদাখের আকাশ পরিষ্কার থাকে বলে এখানে এরকম একটি গবেষণা কেন্দ্র করা হতেই পারে। অর্ণব আজকে মনেস্ট্রিটা ঘুরে দেখতে চায়, আর দেখতে চায় সেখানে সুদীপার আসার কোনো সূত্র কি আছে। বাইরে থেকে দেখতে সাদামাটা, ভেতরের দেওয়াল ও ছাদে নকশা করা। দেওয়ালগুলো পাথরের এবং পাথরগুলো চারকোনা করে কেটে সিমেন্টের মতো সাদা পদার্থ দিয়ে জোড়া। দেওয়ালে পাথর, মাটি, চুন, সুরকি দিয়ে একদম মসৃণ করে প্লাস্টারের মতো দেওয়াল তৈরি করা হয়েছে। দেওয়ালে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে, প্রধানত বুদ্ধেরই ছবি। ডান দিকের একটা বড় দেওয়ালে একটা চক্রের মতো ছবি, যা 4 ভাগে বিভক্ত, যার মধ্যে ছোট ছোট রাক্ষস, মানুষ, ঘোড়া আরও কত কী সব আঁকা। অর্ণব তন্ময় হয়ে এসব দেখতে লাগলো। আগে তো এসব কখনো দেখেনি। এত বছর আগের তৈরি জিনিস কিভাবে একই রকম থাকে? কোনো যন্ত্রপাতি ছাড়াই এগুলো তৈরি হলো কি করে? হঠাৎ পেছন থেকে পরিষ্কার হিন্দি ভাষায় একজন বলে উঠলেন, এই চক্রের নাম হুইলস অব লাইফ। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কারণ এখানে দেখানো আছে। অর্ণব দেরি না করে আসল কথাটা জিজ্ঞেস করেই ফেলল। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? আজ থেকে 3 দিন আগে 26 থেকে 28 বছরই কোনো মহিলা আপনার মঠে এসেছিল? কারণ তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি সেদিন ছিলাম না, কারণ আমাদের মঠে নিয়ম আছে যে 1 সপ্তাহের বেশি কেউ এই মঠে টানা থাকতে পারবেন না, তাও আবার 10 জন। কেবল প্রধান লামা থাকবেন, ওনাকে জিজ্ঞাসা করা যেতে পারে। তবে উনি সাধারণত কারোর সাথে দেখা করেন না এবং খুবই কম বের হন। তবে যারা ছিলেন তারা আবার পরের মাসে আসবেন। অর্ণব বলল, আমার অত সময় নেই। আসলে যে মহিলা এসেছিলেন তার সঙ্গে গত 3 দিন ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাই দয়া করে যদি একটু খবর দেন তাহলে খুব ভালো হয়। ভিক্ষু ঘরের ভেতরে ঢুকলেন। কিছুক্ষণ হয়ে গেল। অর্ণব অধৈর্য হয়ে পড়ল। একটা অন্ধকার গলি অনেকটা দূরে চলে গেছে। ভেতরে আলো জ্বলছে, তবে তার জ্যোতি বড় সামান্য। কিছুক্ষণ পর ভিক্ষু আবার ফিরে আসলেন। বললেন, প্রধান লামা আপনাকে এখান থেকে চলে যেতে বলেছেন, না হলে আপনার উপর কোনো বিপদ হতে পারে। শুনে অর্ণব অবাক হয়ে গেল। সে এখানে এসেছে মাত্র 1 দিন হয়েছে, আর কাউকে সে চেনেও না। তার কি এমন বিপদ হতে পারে সে ভেবে পেল না। তাহলে কি সুদীপার রহস্যজনক উধাও হওয়ার মধ্যে কোনো যোগসূত্র আছে? সে তখনকার মতো তাসিকে নিয়ে মঠ থেকে বেরিয়ে পড়ল, কারণ তার জন্য তাসির কোনো ক্ষতি হয় তাও সে চায় না। তাসির সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি। কিছুটা এসে তাসিকে বলল, তুমি গাড়ি করে লেহতে ফিরে যাও, আমি এখানে গ্রামে কোনো বাড়িতে থাকবো। তাসি প্রথমে কিছু বলল না, তারপর বলল, আব আপনি শহরের মানুষ,
এখানকার রাস্তাঘাট মানুষজন কিছুই চেনেন না। আর তাছাড়া আপনার সাথে আমার 2 দিনের চুক্তি ছিল, সেটা ছাড়াও আপনার কি কি বিপদ হতে পারে আমি বুঝতে পারছি না। আপনি আমাকে বলেননি যে কেন আপনি এসেছেন, কাকে খুঁজছেন। তবে একটা সাহায্য আমি আপনাকে করতে পারি। উনি যে গাড়ি নিয়ে এসেছেন, সেটা লেতে আবার পৌঁছেছে কিনা সেটার খবর জানাতে পারি। অর্ণব যেন অন্ধকারের মধ্যে একটু আলো পেল। বলল, চলো তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই, কারণ সন্ধে হয়ে আসছে। কিছু দূর এগিয়ে একটা ছোট্ট জনপদ পড়ল। সেখানে একটা একতলা ঘর তার সামনেই দাঁড়ালো। গাড়ি থেকে নেমে তাসি ভেতরে কথা বলে এলো। বলল, এখান থেকে এক রাত থাকতে দেবে। তার অন্য ড্রাইভার বন্ধুর আত্মীয় বাড়ি এটা। তার ফোন থেকে বাড়ির ছাদে উঠে একটা টাওয়ার পেল, যা থেকে সে কল করে জানালো সুদীপা যে গাড়ি নিয়ে এসেছিল তা এখনও ফেরত যায়নি। তবে গাড়িটির লোকেশন জানার জন্য ওরা তাতে ট্র্যাকার লাগিয়ে রাখে। ওরা বলছে গাড়িটা এই দিকেই এসেছিল। যদিও মনেস্ট্রির কাছাকাছি আসার পর টাওয়ার পাওয়া যায়নি। অর্ণব একটু ভাবল, তারপর বলল, আচ্ছা এখানে কোনো সাইকেল পাওয়া যাবে? আমি রাত্রে মনেস্ট্রিতে যাব। গাড়ি নিয়ে গেলে তার শব্দে কেউ জেনে যেতে পারে। আমাকে জানতেই হবে সুদীপার কি হয়েছে। মাত্র 2-2.5 কিলোমিটার রাস্তা, আমি যেতেই পারবো। গ্রামের একটা বাড়িতে সাইকেল আছে, তাসি জোগাড় করে দিল। বলল, আমিও যাব, কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে সাহায্য করতে পারবো। রাতে হাতে করা আটা রুটি, গরুর দুধের চা আর ডিমের অমলেট খেয়ে ওরা বেরিয়ে পড়ল। ঠান্ডা ভালোই পড়েছে। অর্ণব দুটো ওভারকোট চাপিয়ে নিল। প্রায় 20 মিনিট সাইকেল চালানোর পর মঠে আলোর দেখা পেল। সামনের দিকে না গিয়ে ওরা ডান দিক ধরে এগোলো। রাস্তা ছেড়ে মাঠে নামতেই সাইকেলের চাকা বসে যেতে লাগলো। চালানো সম্ভব নয়। একটা বড় পাথরের আড়ালে সাইকেলটা রাখলো। চাঁদের জোছনায় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। মনেস্ট্রির ডান দিকের দেওয়ালে একটা ছোট খুপড়ি, কিন্তু অনেকটা উঁচু। ওরা সঙ্গে করে একটা দড়ি নিয়ে এসেছিল, তাতে পাথর বাঁধা হলো। পাথরটা দড়িতে লাগিয়ে ঘোরাতে থাকলো। 1 বার, 2 বার, 3 বার। ছুঁড়ে দেওয়ায় 4 বারের চেষ্টায় পাথর সমেত দড়িটা খুপড়ির মধ্যে ঢুকে গেল। একটু টান দিয়ে দেখলো ভেতরের খাঁজে আটকে গেছে। এখানকার বাড়িগুলোতে অনেকটা ঘুলঘুলির মতো, তবে গরাধীন ছোট ছোট গর্তও আছে। তাসিকে নিচে থাকতে বলে অর্ণব দড়ি ধরে উঠতে থাকলো। অভ্যাস নেই, তবু প্রবল ইচ্ছেতে ও এগিয়ে গেল। অনেক কষ্টে ও জানালার নিচের দেওয়ালটা ধরল। ও খুপড়ির গর্তে নিজেকে ঢুকিয়ে দিল। তারপর আবার দড়িটা টেনে নিয়ে এদিকের খাঁজে লাগিয়ে বেঁধে দেওয়ালের অপর দিকে দিয়ে নিচে নামতে লাগলো। ভেতরে অন্ধকার হলেও কিছুক্ষণ পর চোখ সয়ে আসলো। মাটির দেওয়াল বেয়ে নামতে লাগলো। কিছুক্ষণ পর তার পা মেঝেতে ঠেকল। দুদিকে দুটো গলি মতো চলে গেছে। ঠিক করতে পারলো না যে সে কোন দিকে যাবে। যে গলিটা থেকে আলো আসছে সেই দিকেই হাঁটতে থাকলো। একটু পরে বুঝলো জায়গাটা একটু প্রশস্ত হচ্ছে। একটু ফাঁকা জায়গায় এসে এসে দেখতে পেল একটি দরজার মতো। সেখান থেকেই আলোটা বেরিয়ে আসছে। একটা হাতলের মতো অংশ টানতেই খুব করে শব্দ হলো। মনে হলো একটা দরজা খুলে গেল। ঘরের ভেতরে হালকা নীল আলো, কিন্তু আলোর উৎস বোঝা গেল না। ভেতরে যিনি বসে আছেন উনি সম্ভবত প্রধান লামা। হাতে জপ যন্ত্র, বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। কিন্তু লামার গায়ে এই কিরকম পোশাক, অনেকটা জ্যাকেটের মতো। উনি আস্তে আস্তে চোখ খুললেন। তোমার নাম তো অর্ণব। তুমি সকালে এসেছিলে, তবে আমি জানতাম তুমি আবার আসবে। আগে দেওয়ালে রাখা জ্যাকেটটা পরে নাও,
তারপর বলছি, ও আবারও অবাক হলো। ও নিজেই একটা পুলোভার পরে আছে, ঠান্ডাও তেমন লাগছে না, তবুও জ্যাকেট পরতে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে ও জ্যাকেটটা পরে নিল। বেশ ভারী জ্যাকেট, বাইরে একটা মোটা পুরো কিসের একটা আস্তরণ। অর্ণব বসল। লামা কথা বলা শুরু করলেন। হ্যাঁ, তুমি যাকে খুঁজছো সে এখানেই আছে, তবে সেটা তার ভালোর জন্য। তোমার বান্ধবী এমন একটা জিনিস নিয়ে কাজ করছে যেটা জানার পর এখান থেকে না যাওয়াই ভালো। বাইরের অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা ওর জীবনের সংশয় করতে পারে। কথাটা শুনে অর্ণব একটু ভয় পেয়ে গেল। বলল, আমার সঙ্গে দেখা করিয়ে দিন, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। লামা বললেন, আজ বিকেলে ও মঠের বাইরে একজন লোকের সঙ্গে কথা বলছিল, যাকে ও আগে থেকে চেনে। তার সঙ্গেই ও বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। কথাটা শুনে অর্ণব আরও চিন্তিত হলো। সে ভাবল, এত কাছে এসেও ওকে হারালাম। তবে কিছুক্ষণের মধ্যে দরজায় একটা খুট করে শব্দ হলো। দরজার বাইরে একজন ভিক্ষু দাঁড়িয়ে আছে। সে বলল, মঠের সামনে এই চিঠিটা একজন দিয়ে গেল। লামা চিন্তিত মুখে চিঠিটা খুলে তিব্বতী ভাষায় লেখা, প্রথমে নিজে পড়ে হিন্দিতে তর্জমা করে শোনালেন। তোমার মঠের মধ্যে থাকা মেয়েটাকে পেতে চাইলে তোমাদের কাছে থাকা বস্তুটি চাই। অর্ণব বলল, জিনিসটা কি? লামা বললেন, চীনের আগ্রাসনের ফলে দলাই লামার সঙ্গে আমাদের অনেক ভিক্ষু তিব্বত থেকে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই মঠেও কিছু ভিক্ষু আসেন, তাদের সঙ্গে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটি বিশেষ ঘরে রাখা আছে, যেখানে আমরাও যেতে পারি না। তবে সেগুলো বিশেষ কিছু মূল্যবান বলে আমার জানা নেই। তবে তার মধ্যে একটা ধাতব কৌটো ছিল, যা আমাদের আগের লামারা যত্নে রেখে যেতে বলেছেন। তবে সেটা এই মঠেরই একটি ঘরে আছে। কি এমন মূল্যবান বস্তু যার জন্য তাদের বাইরের একটা মেয়েকে অপহরণ করতে হলো? ওর মনে পড়ে গেল যে সে বাইরে দাসীকে রেখে এসেছে। এদিকে সুদীপার জন্য তার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। কিছু দূরে এই চীনের বর্ডার, কোনো অসুবিধে হলে আরও সমস্যায় পড়তে পারে। অর্ণব মঠের বাইরে বেরিয়ে আসলো। অনেকটা সময় হয়ে গেছে, দাসী বাইরেই বসে আছে। ও পৌঁছতে বলল, আপনি যাওয়ার পর দুজন লোক এসেছিল। বলল, সুদীপাকে পেতে চাইলে যেন পশ্চিম দিকের টিলার পেছনে একটা ক্যাম্প আছে, সেখানে চলে আসে। অর্ণবের সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। সে বলল, তোমাকে গ্রামে পৌঁছে দিয়ে আমি ওখানে যাব। তাসি প্রথমে রাজি হচ্ছিল না। তাসিকে গ্রামে ছেড়ে দিয়ে ও দ্রুত সাইকেল চালিয়ে ক্যাম্পের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর ক্যাম্পের আলো দেখতে পেল। আরও কাছে যেতে বুঝল দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ওরা সামনে আসলো। হিন্দিতে জানতে চাইল ও কে। ও তার পরিচয় দিয়ে সুদীপার কথা বলল। ওরা ওকে বলল, ভেতরে যান। ভেতরে একটা টেবিল চেয়ার, একটা হ্যাজাক আলো জ্বলছে। একদিকে একজন মোটা লোক বসে আছে, মুখটা গোলগাল। ইংরেজিতে অভিবাদন জানিয়ে সামনের চেয়ারে বসতে বললেন। তারপর ঠান্ডা গলায় বলল, দেখুন, আপনার সঙ্গে আপনার বা আপনার বান্ধবীর কোনো শত্রুতা নেই, তবে মঠের একটা জিনিস আমি পেলেই চলে যাব।
অর্ণব ভাবল, এদের এত লোকজন, এরা নিজেরা কেন নিচ্ছে না? যাই হোক, শুধু বলল, আমি কি সুদীপার সঙ্গে একবার দেখা করতে পারি? লোকটি বলল, হ্যাঁ, তবে বেশি সময় দেব না, দেখা করেই চলে যাবেন। এই কথাটা বলে টেবিলের নিচে একটা আংটা ধরে টান দিল। পাটাতনের মতো একটা অংশ খুলে এলো। ভেতরে অন্ধকার। বলল, ভিতরে যান, ওখানে সুদীপা আছে। অন্ধকার সুড়ঙ্গ। অর্ণব দেখল একটা সিঁড়ির মতো আছে। সেই সিঁড়ি ধরে সাবধানে নামতে থাকলো। কিছুটা চোখ সওয়া হয়ে যেতে বুঝলো নিচে একটা প্রশস্ত ঘর আছে, তাতে টিমটিম করে আলো জ্বলছে। অর্ণব নিচে নেমে যেতে থাকলো। ঘরের এক কোণে পিচমোড়া করে বাঁধা সুদীপা ও তার পাশে একজন বৃদ্ধ মতো ভদ্রলোক, তিনিও বাঁধা। দুজনে অজ্ঞানের মতো হয়ে শুয়ে আছে। অর্ণব পাশে থাকা কলসি থেকে এক গ্লাস জল নিয়ে তাদের চোখে মুখে ছেটালো। মনে হলো তাদের ড্রাগ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। সুদীপা আস্তে আস্তে চোখ খুলল। অর্ণবকে দেখতে পেয়ে অস্ফুট আনন্দে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। শরীর অবশ। আস্তে আস্তে বলল, তুমি জানো না এরা কত ভয়ঙ্কর। তুমি এখানে না আসলেই ভালো করতে। তুমি এইসব ঝামেলায় কেন পড়তে গেলে? ওপরের পাটাতনটা সরে গেল। একজন সুড়ঙ্গের দরজার কাছে মুখ এনে বলল, তোমরা দুজন উপরে উঠে এসো। বয়স্ক ভদ্রলোক যেন নিচেই থাকে। দুজনে কষ্ট করে উপরে উঠল। সুদীপার শরীর ভীষণ দুর্বল। ওর আরও কষ্ট হলো উপরে উঠতে। ওদেরকে একটা চেয়ারে বসানো হলো। তোমরা হয়তো ভাবছো যে তোমাদের জিনিসটা আনতে বলছি কেন। আসলে আমরা পারলেই বন্দুক নিয়ে যেতে পারি, কিন্তু তোমরা হয়তো জানো না যে মঠ ও তার আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো টাওয়ার আসে না। শুধু তাই নয়, কোনো রকম ইলেকট্রনিক্স বস্তু ওই অঞ্চলে কাজ করে না। এরকম অবস্থা 1959 সালের আগে ছিল না। এই ঘটনা তারপর শুরু হলো। আমি একজন চীনের অধিবাসী। আমার নাম চ্যাং হুয়া। জিয়ান প্রদেশে আমার একটা অ্যান্টিকের ব্যবসা। কিছুদিন আগে আমার কাছে খবর আসে ভারতের মধ্যে এই অঞ্চলে এইরকমই একটি সমস্যার সম্মুখীন হন সবাই। চীন সরকারের কাছেও এই বিষয়ে খবর যায়। তারা চর পাঠিয়ে খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। কারণ মঠটি দেখতে সাদামাটা। পুরো মঠ ঘুরেও কেউ কিচ্ছু পায়নি। প্রায় 5 বছর ধরে আমি খুঁজে চলেছি। এখানে কাছাকাছি মিলিটারি বেস ক্যাম্প থাকায় লোক লস্কর নিয়ে আসা বড় সমস্যা। তাই 2-1 লোক নিয়ে গ্রামে গ্রামে থাকছি। মাঝে মাঝে তাঁবুতে এইভাবেই দিন কাটছিল। অন্যদিকে একজন ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর এই মঠের উপর গবেষণা করছিলেন, যিনি নিচেই আছেন। উনি অনেকটা এগিয়েছিলেন, কিন্তু আমাদের কোনো খবরই দিতে চাননি। উনি সুদীপাকে কিছু বলেছেন বলে জানি। আমি তাই চাই ভালোভাবে জিনিসটা পেতে। এই মঠে কিছু একটা আছে যার জন্য এই ঘটনা ঘটছে। এর অ্যান্টিক মূল্য অনেক। আমি তোমাদের $1,00,000 দেব যদি ওটা আমাকে দাও। তবে যদি ওটা না পাই, তাহলে মঠে ঢুকে সবাইকে মারতে আমার বেশি সময় লাগবে না, আর তোমরাও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ওরা আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। বয়স্ক ভদ্রলোকটিকে অর্ণব দেখল। প্রায় 60-এর বেশি বয়স। চুলদাড়ি অনেক দিন কাটা হয়নি। ঘুমিয়ে আছেন বলেই মনে হয়। সুদীপাকে 2 রুটি সবজি খাইয়ে দিল। ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে একটু চাঙা হয়ে বসল। সুদীপা বলল,
অর্ণব, তোমাকে বলা হয়নি এখানে আসার আগে আমি এনাকে মেল করেছিলাম, যার কারণ এই মঠ ও সেই সম্বন্ধে ওনার অনেক গবেষণাপত্র রয়েছে। উনি একজন রিটায়ার্ড ঈশ্বর বিজ্ঞানী। উনার গবেষণার বিষয় এলিয়ান ইনভেনশন। তুমি নিশ্চয়ই জানো, সম্প্রতি লাদাখের ওই অঞ্চলে ফ্লাইং শসার কিংবা উড়ন্ত চাকির দেখা গিয়েছে, যা সেনা ও কাছাকাছি মানুষেরা দেখেছে। কিন্তু এখানেই কেন? যদিও আগেও দেখা গিয়েছে, কিন্তু সেভাবে প্রচারের আলোয় আসেনি। এতক্ষণ বয়স্ক ভদ্রলোকটি চুপ করেছিলেন। এবার কথা শুরু করলেন। ইসরো থেকে রিটায়ার করার পর আমি ইউএফও নিয়ে পড়াশুনো শুরু করি। ভারতবর্ষের এই অঞ্চলে মাঝে মাঝে উড়ন্ত চাকি দেখার কথা শোনা যায়। আর একটা কথা হয়তো তোমরা জানো যে এখানে একটা নতুন অবজারভেটরি সেন্টার তৈরি হয়েছে। সামনে থেকে সাধারণ অবজারভেটরি হিসাবে কাজ করলেও এর আসল উদ্দেশ্য ওইসব উড়ন্ত চাকি কোথা থেকে আসছে তা লক্ষ্য করা এবং তাদের গতিবিধি সম্বন্ধে গবেষণা করা। সৌভাগ্যক্রমে আমাকে ওই কেন্দ্রের বিশেষ অ্যাডভাইজার কমিটিতে রাখা হয়। বছরের অন্যান্য সময় 10-12 জন কর্মচারী থাকলেও শীতকালে যখন বরফ পড়ে তখন 2 থেকে 3 জন থাকেন। সেটা ছিল এই 2021 সালের ডিসেম্বর মাস, যখন বাইরের উষ্ণতা প্রায় -2 বা -3 ডিগ্রি সেলসিয়াস হবে। আমিও একজন জুনিয়র ছেলে সেন্টারে রয়েছি। এই সময় বাইরের কেউ আসে না। 3 থেকে 4 মাসের রসদ আছে, তাতেই আমাদের থাকতে হয়। এই ধরো রাত্রি 11টা কি 12টা হবে। হঠাৎ দেখি পূর্ব দিক থেকে একটা উজ্জ্বল ছোট বিন্দু ধেয়ে আসছে। প্রথমে দেখে অ্যাস্ট্রয়েড বা তারা খসা বলে মনে হলেও এর গতি হিসেব করে দেখলাম এটা কোনো প্রাকৃতিক বস্তু নয়। কম্পিউটার মনিটরে জুম করে দেখলাম বস্তুটি চরকির মতো নয়, কিছুটা লম্বাটে এবং পূর্ব দিক থেকে এসে মঠের উপরের আকাশে ঘুরতে লাগলো। 2 থেকে 3 মিনিট হবে, তারপর হঠাৎ ওর আলো নিভে গেল এবং 1 মিনিট এভাবে থাকার পর আবার জ্বলে উঠল। তারপর যেদিক থেকে এসেছিল সেই দিকেই চলে গেল। তবে যাওয়ার সময় গতিবেগ এবং জ্যোতি একটু কম ছিল। কিছুই বুঝলাম না, তবে আমার অভিজ্ঞতা বলে এই 2 থেকে 3 মিনিটে বস্তুটির একটা থার্মো ইলেকট্রিক্যাল পরিবর্তন ঘটেছে। তারপর আমি ওখানকার একটা লোকাল পেপারে একটা ছোট্ট আর্টিকেল লিখলাম, কারণ আমার দেখা ভুলও হতে পারে, আর প্রমাণ ছাড়া সর্বভারতীয় বা বিদেশি পেপারে না লেখাই ভালো। কম্পিউটার স্ক্রিনে ছবি এবং দূরবীন দিয়ে বিশেষ কিছু বোঝাও গেল না। আমি পেপারে এরকম লিখলাম যে ডিসেম্বরে 22 থেকে 23-এর রাতে আকাশে কিছু দেখা গেছে কিনা কেউ জানাবেন। ইচ্ছে হলো মঠে গিয়ে একবার খোঁজ খবর নিই। মজার ব্যাপার, ওই দিন মঠে কেউ ছিলেন না। শুধু তাই নয়, বছরের বিশেষ দিনগুলোতে মঠে কেউ থাকে না, এটা নাকি প্রধান লামার নির্দেশ, এবং তা 1959 সাল থেকেই হয়ে আসছে। তারপর তো সুদীপার মেল আসে, ও কিছু গবেষণা করেছে, ইতিহাসের ছাত্রী, এবং জানালো এই বিষয়ে সে কিছু জানতে চায়। কোনো জায়গা যাওয়ার আগে সেই জায়গার একটু খোঁজ খবর আমি নেই। গুগল ঘেটে ও লাইব্রেরি গিয়ে আমি খোঁজ নিলাম 1959-এ তিব্বত থেকে দালাই লামার ভারতে চলে আসা। আমরা সবাই জানি, এবং এও জানি সবাই একই রাস্তায় আসেননি। বিভিন্ন ছোট ছোট দলে বৌদ্ধ ভিক্ষুকেরা ভাগ হয়ে ভারতবর্ষে আসেন। এই জায়গাটা চীনের কাছাকাছি এবং এমন জায়গা যা মানুষের বসতি থেকে অনেকটাই দূরে। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে 17 শতকে দুপা সম্প্রদায় এটি তৈরি করেছিল। কিন্তু যেটা জানা নেই তা হলো এই মঠে 1960 সাল থেকে একটা জিনিস এনে রাখা হয়েছিল। সেটা কি?
আমি মঠের ভেতরে তন্ন তন্ন করে খুঁজেছি, কিছুই পাইনি। তবে এটুকু জানি, যা আছে তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, এবং 1 সপ্তাহ থেকে তার আভাস আমি পেয়েছি। এই জিনিস সরাসরি বৌদ্ধদের জীবনের সঙ্গে জড়িত। হুম। এখানে আসার পর সুদীপা আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে দেখা করে বলে এখানকার ভিক্ষুকদের অদ্ভুত কিছু নিয়মের কথা। যেমন 10 জন ভিক্ষুকে থাকা এবং 1 সপ্তাহ পরে তাদের পরিবর্তন, এবং প্রধান লামার জ্যাকেটের মতো বিশেষ পোশাক এবং একটি বিশেষ ঘরে অবস্থান। এইসব ঘটনা থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে মঠে যে জিনিসটা রয়েছে তা কোনো ট্রান্সমিটার জাতীয় জিনিস, এবং তা থেকে রেডিও অ্যাক্টিভ তরঙ্গ নির্গত হতে পারে, এবং যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। এবং ওই জিনিসটা যে কোনো রকম স্বয়ংক্রিয় বস্তুকেই অকেজো করে দিতে পারে। কিন্তু তাই যদি হয়, তাহলে ওই দিন আমি যে বস্তুটিকে উড়তে দেখেছি তা চালু থাকলো কী করে? এত কিছু প্রশ্ন মাথায় খেলতে লাগলো, তাই আমি ঠিক করলাম যে সরেজমিনে গিয়ে দেখে আসবো যে ওখানে কী রহস্যটা লুকিয়ে রয়েছে। আমি সেদিন সুদীপার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু চ্যাংয়ের লোকেরা আমাকে বলেছিল যে তারা অরুণাচলের লোক এবং এখানে কিছু আর্কিওলজি কাজে এসেছে। আমাকে বলল যে এ সম্বন্ধে অন্য আরও তথ্য তারা দেবে, সেই জন্য একটা জায়গায় নিয়ে যাবে। তাই আমি সুদীপাকে নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়ি। তারপরে তারা জোর করে আমাদের এখানে বন্দি করে রাখে। যাই হোক, আমাদের আগে এখান থেকে বেরোতে হবে, তারপর অন্য কথা। তবে জিনিসটা খুঁজে না পেলে এরা হয়তো মঠটিকেই ধ্বংস করে দেবে। অর্ণব এতক্ষণ সব কথা মন দিয়ে শুনছিল। এখনও বলল, তাহলে জিনিসটা কি তা জানার জন্য আমাদের আবার মঠে যেতে হবে, এবং ওটা চুরি যাওয়ার আগেই আমাদের পেতে হবে, এবং প্রয়োজনে তা ভারত সরকারের হাতে আমরা তুলে দেব। তখন সেটা কোনো মিউজিয়ামে রাখা যেতে পারে। সুদীপা বলল, এই কদিনেই আমি বুঝেছি প্রধান লামার ঘরের আশেপাশেই কোথাও ওটা রয়েছে, তবে তা কোনো গুপ্ত কুঠুরিতেই আছে বলে আমার ধারণা। চ্যাংকে আপাতত বলি যে আমরা ওটা খুঁজতে যাচ্ছি, যদি পাই তাহলে তোমাকেই দিয়ে যাব। একটু পরে ওপরের পাটাতনটা সরে গেল। একজন সুড়ঙ্গের দরজার কাছে মুখ এনে বলল, তোমরা দুজন উপরে উঠে এসো। বয়স্ক ভদ্রলোক যেন নিচেই থাকে। দুজনে কষ্ট করে উপরে উঠল। সুদীপার শরীর ভীষণ দুর্বল, ওর আরও কষ্ট হলো উপরে উঠতে। ওদেরকে একটা চেয়ারে বসানো হলো। লোকটা আবার বলল, তোমাদের 3 জনের কেউ একজনকে এখানে থেকে যেতে হবে। জিনিসটা নিয়ে আসলে তবেই ছাড়া হবে। ওরা বুঝলো চ্যাং বড়ই ধূর্ত লোক, সহজে ওরা ছাড় পাবে না। তাই ঠিক হলো অর্ণবকেই রাখা হবে, আর বাকি দুজন বেরোবে। অর্ণব প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে ভাবল ও এই ব্যাপারে বিশেষ কিছু জানে না। যদি বাকি দুজন ছাড়া পায়, তাদের মধ্যে সুদীপা তো অন্তত মুক্ত হলো। সে তবু এখানে থেকে একটা পালানোর চেষ্টা করতে পারে, কিন্তু বাকিদের পক্ষে পালানো একেবারেই সম্ভব নয়। অর্ণবকে রেখে দুজনে বেরিয়ে পড়ল। একটা গোটা দিন গেল, রাত্রি হয়ে গেল, ওরা ফিরল না। ঘরের একদিকে ওপরে একটা ছোট্ট চৌকোনো মতো জায়গা, সেখান থেকেই আলো আসছে, যা থেকে দিনরাতটা বোঝা যায়। অর্ণব চিন্তায় পড়ে গেল, কারোর কোনো খোঁজ নেই কেন? এসব ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো এসে গেল। হঠাৎ মনে হলো সেই ফাঁকা জায়গার আলো যেন নড়ে উঠছে। মাঝে মাঝে একটা ছায়ামূর্তি যেন সরে যাচ্ছে। বাইরে চাঁদের আলো, তাতেই দেখলো জানালার ভেতর থেকে একটা দড়ি বেরিয়ে আসছে। দড়িটা ঝুলে নিচে নেমে এলো।
কিছুটা নেমে হাতের নাগালে আসতেই অর্ণব ধরে ফেলল দড়িটা। এবার ওটা ওপরের দিকে টানা হতে থাকলো। দড়িটা ধরে ঝুলতে ঝুলতে উপরের দিকে উঠতে থাকলো। গর্তটার কাছে এসে অর্ণব দেখল অপর প্রান্তে দাঁড়িয়ে আছে তাসি। ওই ঘুলঘুলিটার পরিসর ছোট হলেও খুব কষ্ট করে ও বেরিয়ে আসলো। তাসিকে দেখে ওর দু চোখে জল বেরিয়ে আসলো। এক রাত কেটে গিয়ে আপনার দেখা না পেয়ে আমি মঠ ও তার আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলাম। মঠে জিজ্ঞেস করে আপনার কোনো খোঁজ না পেয়ে এই টিলার এই দিকটায় আসি। গ্রামের লোকেরা বলছিল এই কদিন থেকে এই টিলার দিকে লোকজন ঘোরাঘুরি করতে দেখেছে ওরা। দূর থেকে দেখলাম বাইরে তাঁবুতে পাহারায় লোকজন। তাই পিছন দিক থেকে গিয়ে বুঝলাম নিচে কোনো খুপড়ির মতো আছে। এই কারণ দুবার ওখান থেকে আলো আসে। আমি দড়ি জোগাড় করে আপনাকে উদ্ধার করলাম। আমাদের এইবার মঠের দিকে যেতে হবে। সব রহস্যের সমাধান ওখানেই আছে। ওরা দুজনে চাঁদনি রাতে টিলাটাকে আড়াল করে একটু ঘুরপথ দিয়ে মঠের দিকে আসতে লাগলো। আকাশ যথেষ্ট পরিষ্কার, চাঁদের আলো যথেষ্ট উজ্জ্বল, চলতে কোনো অসুবিধেই হলো না। মঠের দিকে আসতে ওরা দেখলো দূরে আকাশে একটা উজ্জ্বল আলোকবিন্দু। ওটা ধেয়ে আসছে মঠের দিকে। দেখতে কিছুটা লম্বাটে, যেমন প্রফেসর বলেছিলেন। জিনিসটা এসে মঠের উপর ঘুরতে লাগলো। মঠের ঠিক ওপরে এসে ওর আলো নিভে গেল, ঠিক আগের বলা কথার মতো। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটলো যার জন্য ওরা একেবারেই প্রস্তুত ছিল না। দুজন লোক বৌদ্ধ ভিক্ষুকের বেশে মঠের পেছনের দরজা থেকে বেরিয়ে আসছে। ওদের একজনের হাতে কিসের যেন একটা বাক্স। ওরা দৌড়ে বেরিয়ে আসলো। সুদীপাকে দেখা গেল ওদের পিছনে পিছনে ছুটে আসছে, কিন্তু প্রফেসরকে দেখা গেল না। সুদীপা দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। অর্ণব তার দিকে ছুটে গেল। কিছু বোঝার আগেই লোক দুটো গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দিল। টিলার দিকে এগোতে থাকলো। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে তাঁবুর দিকে। ওদের আটকাতে হবে। ওদের কাছে কোনো গাড়ি নেই, তাই অগত্যা ওরা হাঁটতে থাকলো। উপরে যে জিনিসটা মঠের উপর ঘুরছিল সেটাও গাড়ির উপরে উপরে চলেছে। গাড়ির লোকেরা হয়তো সেটা বুঝতেই পারেনি। কিছুটা চলার পর ওরা দেখলো গাড়িটা তাঁবুর সামনে দাঁড়ালো। লোক দুটো তাঁবুর ভেতরে ঢুকলো। এদিকে লম্বা মতো বস্তুটাও তাঁবুর উপরে ঘোরাফেরা করছে। হঠাৎ জিনিসটা থেকে একটা লাল রঙের রশ্মি বেরিয়ে আসলো। নিমেষে তাঁবু সমেত জায়গাটা জ্বলে উঠল। ওরা দেখলো ওই জায়গাটা দাউ দাউ করে জ্বলছে। দু একজন বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু ওই রশ্মি তাদের উপর পড়ে তাদেরকে ঝলসে দিল। ওরা কিছু বুঝতেই পারল না, চেয়ে থাকলো। একটু পরে আগুনের শিখার মধ্য থেকে দেখা গেল চৌকো মতো বাক্সটা আকাশের দিকে উঠে যাচ্ছে। ওটা থেকে নীল মতো একটা আলো বের হচ্ছে। আকাশে উঠে ওটা উড়ন্ত জিনিসটার মধ্যে প্রবেশ করলো। অবশেষে দুটো একসঙ্গে আকাশে দূরে মিলিয়ে গেল। অর্ণব হঠাৎ দেখলো তার মোবাইলের ভাইব্রেটর মোডে রাখা অবস্থায় একের পর এক মেসেজ ঢুকছে, অর্থাৎ মোবাইলের টাওয়ার চলে এসেছে। তিনজনেই দেখলো তাদের মোবাইলের নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সুদীপা বলল, আমরা মঠের শান্তি অনেকটাই নষ্ট করেছি, আর ওখানে না যাওয়াই ভালো। ওরা ঠিক করলো গ্রামের দিকেই ফিরে যাবে। রাস্তায় অর্ণবের মনে অনেক প্রশ্ন উঠছিল, কিন্তু এই দুদিনের ধকলে সুদীপার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আর কিছু জিজ্ঞেস করলো না ও। গ্রামে যে বাড়িটায় তাসি ছিল সেখানে গিয়ে ওরা গরম গরম রুটি ডাল খেয়ে একটু চাঙ্গা হলো। ঘরের ফায়ার প্লেসে বসে ওরা আলোচনা শুরু করলো। অর্ণব প্রথমে জিজ্ঞেস করলো, এখন প্রফেসর কেমন আছেন? সুদীপা বলল, উনি আর বেঁচে নেই। ওনাকে খুন করে চ্যাঙের লোকেরা জিনিসটা নিয়ে পালাচ্ছিল। শুনে অর্ণব মুষড়ে পড়ল। একজন বিজ্ঞানীর এরকম পরিণতি মানাই যায় না। এবার বলল, এই কদিনে কি হলো একটু বলো তো। সুদীপা বলল, তাঁবু থেকে বেরোনোর পর আমরা মঠে আসি। সারাদিন তন্ন তন্ন করে খুঁজেও কোনো গুপ্ত দরজা খুঁজে পাইনি। তবে পরে বুঝেছি দুজন লোক ভিক্ষুকের বেশে আমাদের নজর রাখছে। আসলে ওরা 7 দিনের মাথায় যখন ভিক্ষুকের পরিবর্তন হয়
সেই সুযোগে তাদের গুম করে মাঠে প্রবেশ করে। ভেবেছিল আমরা খুঁজে বার করলেই ওরা সেটা হাতাবে। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ প্রধান লামার ঘরের পেছনের কুঠুরি থেকে একটা আওয়াজ শুরু হয়, অনেকটা পুরনো রেডিওর চ্যানেল ধরার শব্দের মতো। প্রফেসর বললেন, এর ভেতরেই কিছু আছে, তবে ঢোকার আগে আমাদের এই বিশেষ পোশাক পরে নেওয়াই ভালো। আমি ওনার কথা মতো পোশাক পরে নিলাম, উনিও পরলেন। দেওয়ালের এক জায়গার একটা ছোট্ট গর্ত থেকে নীল আলো দেখে বোঝা গেল ভেতরের বস্তুটা থেকে আলো আসছে, যা আগে ছিল না। সেখানে একটু চাপ দিতে একদিকে ছোট্ট দরজা খুলে গেল। আমরা ঢোকার আগেই দুজন লোক ভিক্ষুকের বেশে ছুটতে আসলো। ঘরে ঢুকেই বাক্সটা নিতে গেল। প্রফেসর স্যার বাধা দিতে যেতেই তার মাথায় একজন জোরে আঘাত করলো, উনি পড়ে গেলেন। আমি ওনাকে নিয়ে ব্যস্ত হতেই ওরা দ্রুত মঠের পেছনের দিক থেকে দৌড়ে বেরিয়ে আসলো। তারপর যা হলো তা তো তোমরা নিজের চোখেই দেখেছ। কিন্তু আসল রহস্যটা তো কিছু বোঝা গেল না। আমি কিছুটা আন্দাজ করছি যে বস্তুটা কি হতে পারে। আমার মনে হয় বুদ্ধের সঙ্গে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বা অন্য গ্রহের প্রাণীদের কোনো যোগাযোগ ছিল। তুমি হয়তো লক্ষ্য করবে যে কোনো বৌদ্ধ মঠের বাইরে উল্টোনো আকৃতির ঘণ্টার মতো অনেকগুলো স্তূপ করা হয়ে থাকে, যাকে ওরা পবিত্র স্তূপ বলে। একটু আগেই আকাশে যেটা আমরা দেখলাম সেটা সেই রকম দেখতে একটা বস্তু। তখনকার লামারা নিশ্চয়ই এই রকম কিছু দেখে সেটার কল্পনা করে তাদের ধর্মীয় স্থানে স্থান দিয়েছিল। আমরা সবাই জানি গৌতম বুদ্ধ বোধিত্ব লাভ করেছিল, কিন্তু কিভাবে? উনি কি কোনোভাবে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন? যদি তা হয়, কিসের মাধ্যমে? সম্ভবত তার উত্তর ওই বক্সের মধ্যেই ছিল। হাজার হাজার বছরের হাত ফেরে ওই বস্তু ভারত থেকে তিব্বতে চলে যায়। তারপর 1959 সালের আগমনের সময় বস্তুটিকে এখানে আনা হয়। সম্ভবত বস্তুটি থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার জন্যই ওটাকে ওই রকম করে রাখা হয়েছিল। কিন্তু সময় সময় ইউএফও এসে ওটার সঙ্গে যোগাযোগ রাখত, এবং ওটার জন্যই এই এলাকার 2 কিলোমিটারের মধ্যে কোনো রকম বৈদ্যুতিক যন্ত্র কাজ করত না। এখন ওটা ওদের কাছে ফিরে যেতেই আবার নেটওয়ার্ক ফিরে এসেছে। প্রফেসর ঠিকই আন্দাজ করেছিলেন, তাই লামার ব্যবহৃত বিশেষ পোশাক পরে না থাকলে আমাদের অবস্থাও ওদের মতোই হতো। পরের দিন খবরের কাগজে একটা ছোট্ট আর্টিকেল লেখা হয়েছে, যেখানে ওই রকম উড়ন্ত বস্তু দেখা যাওয়ার কথা বলা হয়েছে। ওরা কাউকে কিচ্ছু জানালো না, না হলে মঠের শান্তি আবার ভঙ্গ হবে। ওরা পরের দিনই টিকিট কেটে কলকাতায় ফিরে আসলো। চ্যাং আর তার লোকজনেরা লোভের জন্য তাদের জীবনটাই হারালো। এই কদিনের অভিজ্ঞতা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সুদীপা বৌদ্ধ ধর্ম নিয়ে নতুন করে পড়াশুনো শুরু করলো, আর অর্ণব সময় করে প্রত্যেক দিন সকালে একটু ধ্যান করে নেয়, যা তাকে মনের শক্তি যোগায়। ওরা এটাই বুঝেছে, কিছু রহস্য থেকে যাওয়াই ভালো। শেষ হলো লাদাখের মঠ রহস্য। গল্প পাঠে ও অর্ণবের ভূমিকায় অভিক সামন্ত, সুদীপার ভূমিকায় অলিমঞ্জুরি মাইতি, লামার ভূমিকায় সপ্তর্ষি মাইতি, তাসি সপ্তর্ষি দে, প্রধান লামা ও চ্যাংয়ের ভূমিকায় মলয় দোলই, প্রফেসরের ভূমিকায় সুমন সাময়। গল্পটি যারা পাঠ করেছেন তারা প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। নাটক ভালোবেসে তারা তাদের সময় বের করে কণ্ঠ দিয়েছেন। বিশেষ ধন্যবাদ জানাই কাথি প্রভাত কুমার কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মলয় দোলই ও ডক্টর সুমন সামাইকে। গল্পটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।